অর্থনীতির ছাত্রীরা, তোমাদের আমি জাতীয় আয় পড়াচ্ছিলাম বা ন্যাশনাল ইনকাম। আমরা ইতিমধ্যে আয়ুষ্মারি পদ্ধতি পড়ে ফেলেছি, কারণ আমরা দেখেছি যে জাতীয় আয় পরিমাপ করার তিনটি পদ্ধতি আছে: আয়ুষ্মারি পদ্ধতি, উৎপাদনশুমারি পদ্ধতি এবং ব্যয়শুমারি পদ্ধতি। এবং যে কোনো পদ্ধতিতে কোনো দেশের যদি জাতীয় আয় গণনা করা হয় তবে তার ফলাফল একই দাঁড়াবে। তো আমরা তো আয়ুষ্মারি পদ্ধতি পড়ে ফেলেছি। এবারে ব্যয়শুমারি পদ্ধতি পড়তে গিয়ে আমরা দেখেছি, আমি বলেছিলাম আগের ভিডিওতে, যে কোনো দেশের নির্দিষ্ট সময়টা হচ্ছে 1 বছর। কোনো দেশে 1 বছরের মধ্যে দেশের অভ্যন্তরে যত উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম রয়েছে তারা সম্মিলিতভাবে যে দ্রব্য এবং সেবা উৎপাদন করছে তাদের যদি অর্থমূল্যকে যোগ করা হয় তাহলে জাতীয় আয় পাওয়া যায়। ভালো কথা। কিন্তু এই যে পদ্ধতিতে জাতীয় আয় গণনা যদি করা হয় তবে কিন্তু একই দ্রব্য বারবার গণনা হয়ে যাবার সম্ভাবনা দেখা যায়। তাই এখানে এই গণনা পরিহার করার জন্য শেষ উৎপন্ন দ্রব্য পদ্ধতিকে অনেক সময় ধরা হয়। এবার দ্রব্য এখানে দু রকমের হচ্ছে: শেষ উৎপন্ন দ্রব্য এবং অন্তর্বর্তী দ্রব্য। সেটা কি আমি পরে বলছি। তো শেষ উৎপন্ন দ্রব্য বুঝতে গিয়ে আগে আমাদের একটা উদাহরণ নিয়ে নিতে হবে। ধরো একটা দেশের কোনো একটা বছরে যত আসবাবপত্র হলো, কাঠের আসবাবপত্র, সেই কাঠের আসবাবপত্রের দাম হলো 1,30,000 টাকা। এবার তাতে যে কাঠ লাগানো হয়েছিল সেই কাঠের দাম ছিল 1,00,000 টাকা। তাহলে শেষ উৎপন্ন দ্রব্য হয় তুমি 1,30,000 বলো, কিংবা শুধুমাত্র যে মূল্যটা সংযোজিত হলো আসবাবের পত্রে, 1,00,000 টাকা ছিল কাঠ এবং তার সঙ্গে সংযোজিত হলো আরও 30,000 টাকা। তাহলে 1,30,000 টাকা হলো মূল্য সংযোজিত হয়ে যে জাতীয় আয়টা হচ্ছে তার মানে আমি বলতে চাইছি, হয় তুমি শেষ উৎপন্ন দ্রব্যের ভ্যালুটা শুধু নাও, কিংবা যেটাকে ফাইনাল প্রোডাক্ট, ফাইনাল গুড বলা হচ্ছে, বা যতটুকু উৎপাদন তো বিভিন্ন স্তরে হয়, প্রত্যেকটা স্তরে একটা করে মূল্য সংযোজিত হয়, একটা করে ভ্যালু অ্যাড হয়, তাই এটাকে মূল্য সংযোজন পদ্ধতিও বলা হয়। তাহলে এসো আগে আমি এর পরিভাষা এবং এর সূত্রটা দেখে নিই কী বলছে। তো পরিভাষা হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি, বা এটাকে উৎপাদনশুমারি পদ্ধতি ইংলিশে বলে ভ্যালু অ্যাডেড মেথড। এটা হচ্ছে কি, কোনো উৎপাদন পদ্ধতিতে মূল্য সংযোজন হলো সেই উৎপাদন পদ্ধতিতে উৎপন্ন, যে প্রসেসে এটা দেখা হচ্ছে, ক্যালকুলেট করা হচ্ছে, সেই পদ্ধতিতে উৎপন্ন দ্রব্যের মূল্য এবং সেই উৎপাদন পদ্ধতিতে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ব্যবহৃত, নিঃশেষিত এবং সেই বছরে উৎপাদিত কাঁচা মালের মূল্যের বিয়োগফল। অর্থাৎ এটা বলতে চাইছি আমি, এখানে একটা মতন করে লিখেছি, সূত্রের মতন, যে মূল্য সংযোজনের পরিমাণ বা ভ্যালু অ্যাড কাকে বলছে, যে উৎপন্ন দ্রব্যের মূল্য। ধরো একটা বছরে যা যা দ্রব্য এবং সেবা উৎপন্ন হলো তার যে বাজারে বিক্রি করলে যে মূল্যটা হলো সেটা হচ্ছে উৎপন্ন দ্রব্যের মূল্য। তার থেকে তুমি কি মাইনাস করবে? মাইনাস করবে কাঁচা মাল ও অন্যান্য অন্তর্বর্তী উপাদান ব্যয়। অন্যান্য অন্তর্বর্তী উপাদান ব্যয় কাঁচা মাল হিসাবে এখানে যা যা লেগেছে বা আরও কিছু খরচ হয় যেটা এই বস্তুগুলো তৈরি করতে লাগে, তো সেইটার যদি উপাদান ব্যয়টা তুমি যদি মাইনাস করে দাও তাহলে কি করতে পারা যায়? ভ্যালু একটা আমরা আসতে পারি। ভ্যালু, এটাকে কি বলছে? ভ্যালু অফ আউটপুট। আউটপুট মানে তোমরা জানো যে উৎপাদিত দ্রব্য এবং সেবাকে আউটপুট বলে।
তার থেকে মাইনাস হচ্ছে ইন্টারমিডিয়েট কনজাম্পশন, যা যা এই দ্রব্য উৎপাদন করতে যা যা তোমার কাঁচামাল হিসেবে খরচ হয়েছে, উপাদান হিসেবে খরচ হয়েছে, সেটাকে মাইনাস করো, তাহলে তুমি এই ভ্যালু বা মূল্য সংযোজনের পরিমাণটা পেয়ে যাবে। ধরো এখানটায় একটুখানি উদাহরণ দিয়ে দিই। ধরো গম, কোনো একটা বছরে গম উৎপাদন হয়েছে, গম থেকে হলো ময়দা এবং ময়দার থেকে হলো পাউরুটি। এবার তুমি মনে করো শেষ উৎপন্ন দ্রব্য কি, এখানে পাউরুটিটা হচ্ছে শেষ উৎপন্ন দ্রব্য। কারণ কি, এর দামের মধ্যেই কিন্তু এর দাম আর এর দাম জুড়ে রয়েছে, তাই জন্য এই দুটো দাম কিন্তু, এটা দেখো তিনটে স্তরে উৎপাদন হচ্ছে, কিন্তু এই স্তর আর এই স্তর এটা হয়ে যাচ্ছে কাঁচামাল বা অন্তর্বর্তী উপাদান ব্যয়, যেটা এই দ্রব্যটাকে উৎপাদন করেছে। তাই এর দাম আলাদা করে যদি জুড়তে যাও, এর দাম আলাদা করে জুড়তে যাও, এর দাম আলাদা করে জুড়তে যাও, তাহলে কিন্তু দামটা মিলবে না। তাহলে সেক্ষেত্রে আমি এই উদাহরণটাতে আমি আবার পরে বলছি, কিন্তু এটা যে বলা হয়েছে ব্যবহৃত, নিঃশেষিত এবং সেই বছরে উৎপাদিত, মানে গমটা যেই বছর আমরা জাতীয় আয় ক্যালকুলেট করছি সেই বছরে উৎপাদন হতে হবে গমটাকে, এবং পুরোটা ব্যবহৃত হতে হবে ময়দাতে, মানে গম আর থাকবে না। যেই পুরো গম থেকে ময়দা তৈরি হয়ে গেল, তাহলে গমের আর অস্তিত্ব থাকলো না, সেই বছরে আর গম স্টকে নেই। আচ্ছা, এবার পুরো স্টকটা, এই যে ময়দা পুরোটাই হলো, সেটা পুরোটাই কিন্তু পাউরুটি তৈরিতে লেগে গেল, মানে ময়দাও নেই, কারণ এই দুটো দামও আর তাই ধরা হবে না, এই দুটো হয়ে যাবে এর অন্তর্বর্তী দ্রব্য, এবং সেই বছরে শুধু পাউরুটির দামটা হবে। কিংবা পরে দেখাবো যে কিভাবে এর দামগুলো, এই মূল্য সংযোজনের পরিমাণ বার করা যায়, এটা আমি তোমাদের পরে বোঝাচ্ছি। আর তোমাদের নেই যে উৎপাদন শুমারি পদ্ধতিতে অঙ্ক সাধারণত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইয়েতে আসে না, কিন্তু যদি খুব দুর্ভাগ্য হয়, যদি অঙ্ক আসে, অনেক সময় দিয়ে দেয় নানান রকম ছোট 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 জিনিস, যেখান থেকে বার করতে হয় যে মূল্য সংযোজন পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করো, তখন কিন্তু একটু চাপে। তো সেইটার জন্য আমাদের কিছু ধারণা, আমি তোমাদের 11-এ কিন্তু এই ধারণাগুলো আলাদা আলাদা করে আছে, এবং 2 নম্বরের কোয়েশ্চেন ওখান থেকে যেহেতু আসে, সেহেতু আমি এই ভিডিওটার মধ্যেই চেষ্টা করছি ছোট ছোটোভাবে এর ধারণাগুলো দিয়ে দিতে। আচ্ছা দেখো, যে কোনো কিন্তু 3টে পদ্ধতিতে যদি জাতীয় আয় বার করা যায়, যদি ধারণা যদি পরিষ্কার থাকে, তাহলে জাতীয় আয়ের কীভাবে কী বৃত্তান্ত কিছুতেই তোমাদের ভয় লাগবে না। তাহলে এই ধারণাগুলোর জন্য, যেটা যদি তোমরা 12-এর ছাত্রী হয়ে থাকো, 11-এ কিন্তু এই ধারণাগুলো তোমাদের রাখতে হয়েছে। আর 2 নম্বরের কোয়েশ্চেন আসে এখান থেকে, 1 নম্বর 2 নম্বরের কোয়েশ্চেন আসে। তার মানে আমাকে এই পদ্ধতিতে কী ক্যালকুলেট করতে হবে, জাতীয় আয় ক্যালকুলেট করতে হবে, তাই তো, যেটাকে আমরা কি বলছি, ন্যাশনাল ইনকাম। একটু ইংরেজিগুলো ফলো করো, তা না হলে একটু অসুবিধা হয়ে যাবে। আমি এবারে ইংলিশের শর্ট ফর্ম দেখাতে পারবো। জাতীয় আয়, বা এটাকে আমরা ক্যাপিটাল NI বলি। তো জাতীয় আয় ক্যালকুলেট করতে হবে আমাদেরকে কোন পদ্ধতিতে, যে মূল্য সংযোজন পদ্ধতিতে। তো প্রথমে আমাদের এই যে শব্দটা, এইটা দেখছো কথাটা, এই কথাতে আসতে হবে। কি বলছে, বাজার দামে স্থূল আভ্যন্তরীণ উৎপাদন বা GDP MP, মার্কেট প্রাইস, GDP at মার্কেট প্রাইস। G মানে কি গ্রস, গ্রস মানে কি স্থূল, D মানে কি ডোমেস্টিক, ডোমেস্টিক মানে কি আভ্যন্তরীণ, দেশের ভেতরে, P মানে কি উৎপাদন, এই যে উৎপাদন, P মানে প্রোডাক্ট, যেটার মানে হচ্ছে উৎপাদন, আর MP মানে মার্কেট প্রাইস। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস মানে GDP অ্যাট MP। অনেক সময় 2 নম্বরের বলে যে এটার মানে কি বলে। তো বাজার দামে স্থূল আভ্যন্তরীণ উৎপাদন, খুব সহজ। আভ্যন্তরীণ মানে দেশের ভেতরে, দেশের ভেতরে যা কিছু বস্তু এবং সেবা উৎপাদিত হচ্ছে,
সেই বস্তুগুলো বাজারে যে দামে বিক্রি হচ্ছে সেই দামেই হয়ে গেল স্থূল। মোট দামগুলো যোগ করলে আর বাজার দামে স্থূল আভ্যন্তরীণ উৎপাদন হয়ে গেল। এটা ক্লিয়ার? এটার মধ্যে কোনো ইয়ে নেই। আচ্ছা, এই যে জাতীয় আয় ক্যালকুলেট যদি করতে হয়, জাতীয় আয় মানে আমাদেরকে যেতে হবে এটার সমান হচ্ছে উপাদান ব্যয় নিট জাতীয় উৎপাদন, যেটাকে আমরা NNP/FC, NNP/FC, NNP মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। এবার নেট মানে নিট আমরা বলি, ন্যাশনাল মানে জাতীয়, উৎপাদন মানে প্রোডাক্ট, আর এফসি মানে ফ্যাক্টর কস্ট মানে উপাদান ব্যয়। তো জাতীয় আয় মানে হচ্ছে আমার NNP/FC, এটা মনে রাখবে। জাতীয় মানেটাই হচ্ছে এইটা, জাতীয় আয় মানে উপাদান ব্যয় নিট জাতীয় উৎপাদন, এটা আমাদের বার করতে হবে। তো আগে আমরা এটার জন্য আরো 3টে ধারণা আমাদের পেতে হবে। 3টে ধারণা কি কি? এই যে বললাম বাজার দামে স্থূল আভ্যন্তরীণ উৎপাদন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জি আছে মানে গ্রস থেকে যেতে হবে নেটে, ঠিক আছে। ডি মানে হচ্ছে ডোমেস্টিক বা অভ্যন্তরীণ, ডি থেকে যেতে হবে ডোমেস্টিক থেকে যেতে হবে ন্যাশনালে মানে জাতীয়তে, অভ্যন্তরীণ থেকে জাতীয়তে যেতে হবে। আর মার্কেট প্রাইস থেকে আমাদের যেতে হবে ফ্যাক্টর কস্টে, ফ্যাক্টর কস্ট। তাহলে এখান থেকে আমাকে এইগুলোকে ক্যালকুলেট করতে হচ্ছে। তো এটা গেল বাজার দামে স্থূল আভ্যন্তরীণ উৎপাদন, মানে একটা দেশের ভেতরে যত দ্রব্য এবং বস্তু সেবা উৎপাদিত হয় তার যে বাজারে যে দামে বিক্রি হচ্ছে সেই দামগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে বাজার দামে স্থূল আভ্যন্তরীণ উৎপাদন হয়। এখান থেকে যদি আমি অবচয় মানেটাকে একটু বুঝে নাও। অবচয় মাইনাস করে দিই। অবচয় মানে হচ্ছে কোনো দ্রব্য এবং সেবা উৎপাদন করতে গেলে তার একটু মূলধন, যে মূলধনী দ্রব্যগুলো লাগে সেই মূলধনী দ্রব্যের কিছু ক্ষয়ক্ষতি, কিছু ধরো কিছু তৈরি করতে গেলে একটা মেশিন লাগলো, সেই মেশিনের কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল, বা জমির কিছু খরচ তোমাকে করতে হলো সেই জমিটাকে ঠিকঠাক করার জন্য, বা যা ছিল কিছু মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতি। তো সেটাকে বলে অবচয়। অপচয় নয় কিন্তু, অপচয় মানে ওয়েস্ট, এটা অবচয়। এটাকে বলে ডেপ্রিসিয়েশন, ইংলিশটাও মনে রাখবে, ডেপ্রিসিয়েশন, এটাকে বলে ডেপ্রিসিয়েশন। তো যদি বাজার দামে স্থূল আভ্যন্তরীণ উৎপাদন থেকে তুমি এই অবচয়টা বাদ দিয়ে দাও তাহলে কে বেরোবে? বেরোবে নিট অভ্যন্তরীণ উৎপাদন। এটাকে বলা হয় NPP। আর এটা যদি বাজার দামে হয় এটাও বাজার দামে বেরিয়ে যাবে, NPP at market। তাহলে স্থূল আভ্যন্তরীণ উৎপাদন থেকে যদি অবচয় বাদ দাও তাহলে, অর্থাৎ মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতি যদি বাদ দেওয়া যায় তাহলে নিট অভ্যন্তরীণ উৎপাদন হবে। ঠিক তেমনি ভাবে যখন আমি জাতীয় উৎপাদন বলছি, জাতীয় উৎপাদনটা কি? দেশের ভেতরে যা যা দ্রব্য সামগ্রী উৎপাদিত হচ্ছে সেইটার দাম তো ধরবই, প্লাস কিছু বিদেশ থেকে আয়, মানে দেশের লোকেরা কিছু বিদেশি কোম্পানিতে কাজ করে তারা উপার্জন করে, তাদের উপার্জিত আয়টা কোথায় গিয়ে ঢুকছে? আমাদের দেশে। তো সেই আয়টা যখন ঢুকছে তখন সেটাকেও যদি আমরা ধরে নিই তাহলে স্থূল জাতীয় আয় বেরোবে। আর সেই স্থূল জাতীয় আয় থেকে আবার অবচয়টা তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে কি দাঁড়াবে? নিট জাতীয় উৎপাদন, ঠিক আছে। কিন্তু এটার থেকে তোমরা, আমি কিছু জিনিস, 3টে ধারণা আমি লিখে দিচ্ছি, 3টে ধারণা মাথায় রাখলে চলে আসবে। 1 নম্বর,
আমরা কি করছি, গ্রস থেকে নেটে যাচ্ছি। যেখানেই স্থূল থেকে নিট, মানে স্থূল আভ্যন্তরীণ উৎপাদন থেকে নিট আভ্যন্তরীণ উৎপাদন যেতে হচ্ছে, বা স্থূল জাতীয় আয় থেকে নিট জাতীয় উৎপাদনে যেতে হচ্ছে, যেখানেই তোমাকে গ্রস থেকে নিটে যেতে হবে বা নেটে যেতে হবে, নেট গ্রস প্রোডাক্ট থেকে নেট প্রোডাক্টে যেতে হচ্ছে, তখনই আমরা কি করছি, এই যাচ্ছি, মাইনাস করছি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে অবচয়। কি করছি, অবচয়টা বাদ দিয়ে দিচ্ছি। আবার নেট থেকে যদি গ্রস আসতে হয়, এটা অঙ্কের সময় এইগুলো শিখতে হবে, তখন আমরা কি করছি, প্লাস করে দিচ্ছি। আমি ওপরটা বাংলায় লিখছি, তাহলে এইটার বাংলাটা ওপরে বুঝতে পারবে। অবচয় বা স্টামাক দিলাম, এটার বাংলাটা এটা। এই জিনিসটা মনে রাখতে হবে, যখনই যেখানে আমাকে গ্রস থেকে নেটে যেতে হবে, আমি অবচয়টা বাদ দেব, বা উল্টোটা যদি নেট থেকে গ্রসে আসতে হয়, অবচয়টা যোগ করে দেব। এই গেল একটা ধারণা। দ্বিতীয় ধারণা হচ্ছে এমপি মানে মার্কেট কস্ট থেকে আমাকে যেতে হচ্ছে এফসিতে বা ফ্যাক্টর কস্ট। এই যে ফ্যাক্টর কস্টে যেতে হচ্ছে, এমপি থেকে ফ্যাক্টর কস্টে ইয়েতে যেতে হলে আগে বুঝতে হবে মার্কেট প্রাইস। তো আমরা বুঝে গেছি বাজারে যা মূল্য সেটা মার্কেট প্রাইস বলছি, কিন্তু এফসিটা কি, উৎপাদন ব্যয়। ফ্যাক্টর মানে উপাদান, উপাদান ব্যয়, উৎপাদন না উপাদান ব্যয়। তাহলে এফটা যদি উপাদান হয়, ফ্যাক্টর হয়, তার মানে কি ওই রেন্ট, ওয়েজ, মজুরি, খাজনা যেটাকে বলে, বা সুদ, মজুরি, খাজনা, সুদ আর কি, সুদ আর মুনাফা। তো এই যে এইগুলো যে আয় হচ্ছে, কার আয় না উপাদান বা ফ্যাক্টর আয়। তার মধ্যে তোমরা জানো যে গভর্নমেন্ট, আমাদের সরকার কিছু ট্যাক্স বসায়, আয়ের উপরে তো ট্যাক্স হয়, কিছু ট্যাক্স বসায়, কিছু ইনডাইরেক্ট ট্যাক্স বসায়। যেহেতু আমরা উৎপাদন করাচ্ছি দ্রব্যে, তাহলে কিছু ইনডাইরেক্ট ট্যাক্স বসায়। আবার অনেক ক্ষেত্রে ভর্তুকিও দেয়। যেমন ধরো তোমরা গ্যাস সিলিন্ডার যদি কেনো, তাহলে দেখবে কি, মানে বেশ কিছুদিন ধরে এখনো গভর্নমেন্ট কি করছে, ভর্তুকি দিচ্ছে, এত পার্সেন্টেজ আমাদেরকে দিতে হচ্ছে টাকা, আর কিছু টাকা গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে। তাহলে এই যদি হয়, তার মানে এখানে একটু বুঝতে হবে যে ইনডাইরেক্ট ট্যাক্সটা কি। ইনডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে অপ্রত্যক্ষ কর। অপ্রত্যক্ষ কর, যেটাকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বলছি। ঠিক আছে, অপ্রত্যক্ষ কর। এই অপ্রত্যক্ষ কর গভর্নমেন্ট কোথায় বসায়, এই উপাদানের আয়ের উপরে বসায়। এইটা আবার কিছু বললাম যে কিছু ক্ষেত্রে ভর্তুকিও দেয়। এইটা থেকে যদি তুমি মাইনাস করো ভর্তুকিটা বা সাবসিডি, এটাকে বলে, যেটাকে বলছে ভর্তুকি, তাহলে এই যে অপ্রত্যক্ষ কর থেকে যখন ভর্তুকিটা প্লাস মানে মাইনাস হয়ে যাবে, তাহলে বেরোবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। নেট ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, নেট ইনডাইরেক্ট ট্যাক্স বা নেট অপ্রত্যক্ষ কর। এই অপ্রত্যক্ষ কর থেকে সাবসিডিটা যদি মাইনাস করে দাও, কারণ এইটা গভর্নমেন্ট নিচ্ছে আর এইটা গভর্নমেন্ট দিচ্ছে। ভর্তুকি মানে গভর্নমেন্ট দিচ্ছে, আর অপ্রত্যক্ষ কর মানে গভর্নমেন্ট ট্যাক্সটা নিয়ে নিচ্ছে। তাহলে নেওয়া থেকে দেওয়াটা যদি মাইনাস করো, তাহলে বেরোবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এই নেট ইনডাইরেক্ট ট্যাক্স যখন এমপি থেকে এফসিতে যাচ্ছ, তখন এইটা মাইনাস করতে হবে, এটা মাইনাস করতে হবে এই মার্কেট প্রাইস থেকে। আবার যখন এখান থেকে এখানে আসছো,
মানে এদিকে করি, এখান থেকে এখানে আসছো, এই নেট ইনডাইরেক্ট ট্যাক্সটা প্লাস করতে হবে। এটাকে কি বলে? NI, নেট ইনডাইরেক্ট, NIT, এই নেট ইনডাইরেক্ট ট্যাক্সটাকে প্লাস করতে হবে। তাহলে এই একটা কনসেপ্ট গেল, এই দুটো কনসেপ্ট গেল। আর তিনটে হচ্ছে, তৃতীয় কনসেপ্টটা হচ্ছে তৃতীয় নম্বর কনসেপ্টটা হচ্ছে ন্যাশনাল বা জাতীয়। যেখানেই জাতীয় পাবে এবং যেখান থেকে জাতীয় থেকে তোমাকে যদি অভ্যন্তরীণে যেতে হয়, অভ্যন্তরীণ বা ডোমেস্টিক, এইটা যদি যাচ্ছ, আমি কি বললাম? ন্যাশনাল, যেখানে জাতীয় আয়ের কথা বলছি, সেখানে দেশের ভেতরে দ্রব্য এবং সেবা যা উৎপাদিত হচ্ছে তার তো মানে মূল্যগুলো যোগ করবই, প্লাস বিদেশ থেকে কিছু ঢুকছে, বিদেশ থেকে কিছু আয় ঢোকে, তাই তো? সেটাকেও যোগ করা হয়, এখানে আয় ঢুকছে। তাহলে এবার সেইটা যোগ করা হচ্ছে, কিন্তু অভ্যন্তরীণে তো বিদেশের আয়টা থাকবে না। তাহলে এবারে কি করতে হবে? এই বিদেশে আয়টাকে মাইনাস করতে হবে। কিন্তু কিরকম? কিছু ন্যাশনাল মানে ইয়ে আছে আমাদের, যেমন বিদেশ থেকে আয় ঢোকে, আবার এরকমও তো আছে অনেক বিদেশি লোক আমাদের দেশে বসে আমাদের অর্থ উপার্জন করছে, মানে টাকাই উপার্জন করছে, যেটা তারা নিজেদের দেশে পাঠাচ্ছে। মানে বিদেশি নাগরিক আমাদের দেশে কাজ করে তাদের যে আয়টা চলে যাচ্ছে বাইরে, মানে বিদেশে পাওনা মেটাচ্ছে, আমরা আমাদের আয়টা চলে যাচ্ছে বিদেশে। তাহলে এটাকে আমরা পাওনা, আমি বলবো যে পাওনা না, বিদেশের মানে আয়টা বেরিয়ে যাচ্ছে, অর্থের আয়ের বহির্গমন বলি, আয়ের বহির্গমন, এও তো হচ্ছে। তো এইটাকে থেকে আয় যেটা ঢুকছে বাইরের থেকে, ওটার থেকে আয় যেটা বেরিয়ে যাচ্ছে, যদি তুমি মাইনাস করো তাহলে বেরোবে নেট ফ্যাক্টর ইনকাম, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, NFIA, NFIA, NFIA মানে হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এই যে NFIA, মানে বিদেশ থেকে যে আয়টা আমাদের দেশ পাচ্ছে এবং আমাদের দেশের সরকার যে বিদেশে পাঠাচ্ছে, এই দুটোকে যদি মাইনাস করো তাহলে আমাদের এইটা বেরিয়ে যাবে, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, নেটটা বেরিয়ে যাবে। তো নেট বিদেশি আয় এখান থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে, যদি যেখান থেকে জাতীয় থেকে তুমি ডোমেস্টিকে দিচ্ছ। আর ঠিক উল্টোটা, যদি ডোমেস্টিক থেকে ন্যাশনালে যদি ফিরতে যাও তাহলে এটাকে প্লাস করতে হবে, NFIA। আচ্ছা, এইগুলো, এই তিনটে কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, ধারণা পরিষ্কার থাকে, তবে এই পদ্ধতিতে অঙ্ক ক্যালকুলেট করা যায়। যদিও তোমাদের খুব ভাগ্য খারাপ না থাকলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে ইকোনমিক্সে 11-12 দেয় না, যেটা দেয় ব্যাখ্যা দেয়। এবার ব্যাখ্যাটা তোমরা এটা বুঝছো, ঠিক আছে, কারণ কি কিছু ধারণা তিনটে পদ্ধতিতেই লাগে। যেমন তোমাদের বলে দেবে যে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন কাকে বলে, বা বাজার দামে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন কাকে বলে, স্থূল অভ্যন্তরীণ উৎপাদন থেকে নিট অভ্যন্তরীণ উৎপাদন কি, বা নিট জাতীয় উৎপাদন বলতে কি বোঝো। এই ধারণাগুলো আমি শর্ট ফর্মে দিলাম, যেটা তোমরা 11-এ পড়তে পারবে। আর যেটা
ব্যাখ্যা তাহলে কি ওই ফিরে যাই প্রথম যে আমি দিয়েছিলাম উদাহরণ, সেই উদাহরণের ওপর তোমাদের হয়তো দেবে যে উৎপাদন শুমারি পদ্ধতিতে জাতীয় আয় কিভাবে গণনা করা যায় বুঝিয়ে লেখো। তাহলে সেটা যদি লেখো তাহলে পরিষ্কার খালি পরিভাষাটা লিখবে, সূত্রটা লিখতে চাইলে লিখতে পারবে, তাহলে মার্কস অ্যাডেড হবে, কারণ ভ্যালু অ্যাডটা তো বুঝতে হবে। তার মানে কি, আমি যে বললাম যে গম থেকে, ধরো গম কোনো একটা নির্দিষ্ট বছরে, কোনো একটা নির্দিষ্ট বছর, এটা কিন্তু অবশ্যই বুঝবে কেন একটা বছরে জাতীয় আয় ক্যালকুলেট করা হচ্ছে। তো গমের দাম ধরো 1000 টাকা, গম থেকে ময়দা হলো, ময়দার দাম ধরো 1500 টাকা, তার মানে 500 টাকা। আচ্ছা, গম, ময়দা এবং ময়দার থেকে হচ্ছে পাউরুটির দাম ধরো 2500 টাকা। এবার আমাকে বলো তো, আমি কি বলেছি, কোনো একটা নির্দিষ্ট বছরে দেশের মধ্যে ধরো এই 3টে জিনিসই উৎপাদন হচ্ছে, সেই 3টে জিনিসের দাম, মোট দামকে তুমি যোগ করলেই জাতীয় আয়, তাই কি? দেখো 1000 টাকা এখানে, 1000 টাকা এখানে, আর এখানে 2500 টাকা, তাহলে কত হয়ে যাচ্ছে জাতীয় আয়? 0 0 5 5 10 0, এখানে 3 4 5, এত টাকা হয়ে যাচ্ছে। এটা কি জাতীয় আয় হবে? ন্যাশনাল ইনকাম হবে? এইটা হলে একটা জিনিস মনে রাখো, পাউরুটির দাম তো ধরেইছি, এটা পাউরুটির দামের ভেতরে কি গমের দাম মেলানো নেই, কি ময়দার দামটা মেলানো নেই? তাহলে তো এটা গম ময়দার বারবার কাউন্টিং হয়ে যাচ্ছে এটাতে, তাহলে এটা কি ন্যাশনাল ইনকাম হবে না। তাহলে কি করতে হবে? তাহলে একটাই জিনিস, এই যে মানে একাধিকবার গণনা পরিহার করতে কি বলেছিলাম, শেষ উৎপন্ন দ্রব্য, ফাইনাল প্রোডাক্টটা কি আমার পাউরুটি, হয় তুমি পাউরুটির দামটা ধরো, এটাই সমানই হয়ে যাচ্ছে 2500 টাকা, এটাই হচ্ছে তোমার আসলে ন্যাশনাল ইনকাম। কিংবা এইটার যে ভ্যালুগুলো প্রত্যেক স্তরে, আমি বলেছি উৎপাদন চলে বিভিন্ন স্তরে, তো প্রত্যেক স্তরে কত করে ভ্যালু অ্যাড হচ্ছে দেখো, এখানে 1000 টাকা ছিল, 1000 টাকাই ধরলাম প্রথমে। আচ্ছা, পুরো এখানে মনে রাখতে হবে সেই বছরে উৎপাদিত, ব্যবহৃত, নিঃশেষিত, এই 3টে কথা মাথায় রাখবে। যে বছরে আমি জাতীয় আয় ক্যালকুলেট করছি সেই বছরে যা গমটা হলো পুরোটাই কিন্তু ময়দা তৈরিতে ব্যবহৃত হয়ে গেল এবং নিঃশেষিত হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো ময়দা। ময়দাতে আমি কত টাকা বেশি ধরলাম? শুধু তো 500 টাকা, 1000 টাকা মাইনাস 1500 টাকা, মানে 500 টাকা ভ্যালু আমার অ্যাড হলো, তাই তো? আচ্ছা, যখন পাউরুটির দামটায় আসছি, পাউরুটিতে আসছি, তখন পাউরুটিতে আমার কত টাকা এক্সট্রা লাগলো? 2500 মাইনাস 1500, মানে 1000 টাকা। এই 1000 টাকা আমার লাগলো। তাহলে আমার কি মোট এইটা আসছে নাকি 1000 1000 2500 2500 আসলো তো? তাহলে হয় প্রত্যেকটা স্তরে যত করে ভ্যালু মূল্য সংযোজিত হচ্ছে, শুধু সংযোজিত মূল্যটা ধরো, মানে পুরো প্রোডাক্টের মূল্যটা ধরবে না, খালি যতটুকু এক্সট্রা মূল্যটা ধরা হচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে মূল্য, সেই সংযোজিত মূল্য ধরে যোগ করলে যেটা বেরোবে শেষ উৎপন্ন দ্রব্য, এটাকে বলে শেষ উৎপন্ন দ্রব্য। পদ্ধতিও হয় শেষ উৎপন্ন ফাইনাল প্রোডাক্টটা এইটা, তাহলে এই দুটো হয়ে গেল অন্তর্বর্তী দ্রব্য।
অন্তর্বর্তী দ্রব্য, এই দুটো হয়ে গেল অন্তর্বর্তী দ্রব্য, গম আর ময়দা। তাহলে এই ক্ষেত্রে যদি আমি শেষ উৎপন্ন দ্রব্যটা ধরছি, তাহলে এই ক্ষেত্রে এই দুটো ভ্যালু আমার অন্তর্বর্তী দ্রব্য হওয়াতে এইটা আমি ধরবো না। আর যদি তা না হয় তাহলে শুধুমাত্র যেই মূল্য সংযোজিত হলো সেইটুকুটা যোগ করে আমরা কি করছি, ভ্যালু অ্যাড করে দিচ্ছি। এটাকেই বলে মূল্য সংযোজন পদ্ধতি। মূল্য সংযোজনে এই ন্যাশনাল ইনকাম বের করা। তো এটা হলো জাতীয় আয় ভ্যালু অ্যাডেড মেথডটা যতটুকু তোমাদের বলতে হবে, যত ছোট ছোট ধারণাগুলো দেবার চেষ্টা করেছি। 11-এর বইটা পড়বে, না বুঝতে পারলে লিখে যাবে।